ওকে, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মানে আমাদের যে বাংলা টাইপিং করতে গিয়ে আমাদের কিছু মানে যেসব আমরা ভুলগুলো করে থাকি, সাধারণত যেসব ভুলগুলো হয়ে থাকে, কমন মিস্টেক। তো এই ব্যাপারে আমরা আজকে আমাদের কিছু আলোচনা থাকবে। আমরা ইতিমধ্যে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ প্লাস যুক্ত বর্ণ কিভাবে টাইপিং করতে হয় সে সম্পর্কে জেনেছি। তারপরে বিজয় বায়ান লেআউট সম্পর্কে জেনেছি। আমাদের বাংলা লেখার ক্ষেত্রে আমাদের দুইটি মোড থাকে, বিজয় ক্লাসিক এবং ইউনিকোড মোড। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের বিজয় ক্লাসিকটা আমরা কখন টাইপিং করব এবং কখন আমরা ইউনিকোডে টাইপিং করব এ সম্পর্কে কিছু কথা হয়েছে। ইউনিকোডটা মূলত আমরা যখন অনলাইনে কোনো কিছু টাইপিং করি, সোশ্যাল মিডিয়াতে টাইপিং করি, তখন আমাদের ইউনিকোডটা আমরা ইউজ করে থাকি। আর কোনো ডকুমেন্টস টাইপিং এর সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিজয় ক্লাসিকটা টাইপিং করে থাকি। আর যখন কোনো রিকমেন্ড থাকে যে এই একটি ডকুমেন্ট ইউনিকোডে এবং বিশেষ কোনো ফন্টের যদি নির্দেশ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সেটা করে থাকি। তো আমরা বিজয় ক্লাসিকে টাইপিং করার সময় আমাদের যেসব ভুলগুলো হতে পারে, আমরা প্রথম যেটা ভুলটা হয়, আমরা অনেক সময় আমাদের লেআউটটা ভুলে যাই। লেআউট হচ্ছে কি, ধরুন আমি এই মুহূর্তে আমার মানে একটা ডকুমেন্ট ওপেন করলাম, ওপেন করার পর দেখা গেল যে আমার এই ফন্ট নেওয়া আছে আনসি ফন্ট, কিন্তু আমার আমার এই বিজয় 52 এখানে এসে আমি নিলাম হচ্ছে ইউনিকোড। হ্যাঁ, এখানে আমার যে এই প্রবলেমটা হবে, আমি ইউনিকোড যদি এখান থেকে যদি আমি ইউনিকোড সিলেক্ট করি, তাহলে আর ডকুমেন্টে যদি আমি আনসি ফন্ট নেই, তাহলে কিন্তু আমার এটা টাইপিংটা করা যাবে না। আমার আনসি ফন্টটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে ইউনিকোড ফন্টে চলে যাবে। আবার দেখা যায় যে আমি ইউনিকোডটা নিলাম, এখান থেকে লেআউট নিলাম যে ইউনিকোড, আমাকে ইউনিকোডে টাইপিং করতে হবে, কিন্তু আমি ফন্ট নিলাম ছোটনি এমজে বা অন্য কোনো এমজে ফন্ট নিলাম, আমি ইউনিকোড ফন্ট নিলাম না, সেক্ষেত্রেও আমার সেই টাইপিংটাও ভুল হবে। আমি একটা ডকুমেন্ট ওপেন করি। আচ্ছা, আমার এখানে ছোট নিয়ম দিয়ে ফন্ট দেখা যাচ্ছে, বাই ডিফল্ট এটা সেট করা আছে। ফন্ট সাইজ দেওয়া আছে 14, এটা আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে। এটা আমি এখানে ডিফল্ট সেট করে নিয়েছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমার এই এটা এই লেআউটে দিয়ে কাজ করা হয়। আপনাদের হয়তো প্রথম যখন আপনি ডকুমেন্ট ওপেন করবেন, আপনাদের এরকম থাকতে পারে, এখানে থাকবে হয়তো ক্যালিব্রি থাকতে পারে, ফন্ট সাইজ থাকবে 11, এরকম থাকতে পারে। তো এরকম থাকলে আপনার এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। সাধারণত ছোট নিয়ম যে আপনি যখন ফন্ট নিবেন, একটু নিচের দিকে আসলে আমাদেরকে এটা খুঁজে নিতে হয়। এই যে এটা, এখানে দেখেন ছোটনি ওএমজে আছে। এই ছোটনি ওএমজে এর উপরটাই হচ্ছে ছোটনি এমজে, যদিও এখানে আমার এখানে লেখাটা দেখতে বাংলা লেখার মতো। ঠিক আছে, যখন আমরা মাউস হুভার করি, যখন মাউস যদি আমি ধরে রাখি, এখানে কিন্তু সামান্য একটু করে ফ্লাশ দিবে যে ছোটনি এমজে। এটাই হচ্ছে আমার ছোটনি এমজে। আমি এই ফন্টটা নিব, এটা চাইলে আপনি কিবোর্ড শর্টকাট করে রাখতে পারেন। এটা সিলেক্ট করলাম এবং আমি ফন্ট সাইজ যেটাতে বেশিরভাগ ক্ষেত্রে 14 দিয়ে টাইপিং করা হয়, আপনার ডকুমেন্টের প্রয়োজন অনুযায়ী আরো ভিন্ন হতে পারে, 16 হতে পারে, 15 হতে পারে বা 12 হতে পারে, যার যেটা প্রয়োজন। তো আমার বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করা হয়, সেজন্য আমি এটাকে ডিফল্ট হিসেবে সেট করছি। আপনি ডিফল্ট যদি সেট করতে জানেন তো ওয়েলকাম, না জানলে কিভাবে করবেন আমি দেখা দিচ্ছি। এই যে এখানে দেখেন একটা বাটন আছে, হ্যাঁ, ডায়ালগ বক্স ওপেন বাটন, হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক করেন, আপনার দেখেন একটা বাটন চলে আসে, একটা ডায়ালগ বক্স চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আপনার এই ফন্ট সেকশন থেকে আপনি ফন্টটা দিয়ে নিলেন ছোট নিয়ম যে, তারপর আপনি এখান থেকে এটাকে রেগুলার হবে না ইটালিক না বোল্ড হবে সেটা আপনি দিয়ে, আপনার বেশিরভাগ ক্ষেত্রে রেগুলার দেওয়া হয়, রেগুলার দিলাম। ফন্ট সাইজ এখান থেকে আমি
14 রেখে এখন যেটা করব, এই জায়গায় সেট এজ ডিফল্ট একটা অপশন আছে, আমি এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এখানে আমাকে বলতেছে আমি কি শুধুমাত্র এই ডকুমেন্টের জন্য সেট করবো নাকি অল ডকুমেন্ট। এখানে যে আমার যে নিচের যে অপশনটা অল ডকুমেন্ট বেস অন দা নর্মাল টেমপ্লেট, তাহলে আমি এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে এবার আমি যদি আমি ওকে দিই, আমার এটা ডিফল্ট সেট হয়ে গেছে। এখন যখনই আমি নিউ একটা ডকুমেন্ট ওপেন করব, আমার এটা অটোমেটিক এটাই আসবে। এটাই আসবে, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের ফন্ট মিক্স আপ বা এই লেআউট আমরা ভুলে যাওয়ার যে প্রবণতা, সেটা ধরেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি, বুকের বি দিলাম, আমার আসলে হচ্ছে বিজয় ক্লাসিক। বিজয় ক্লাসিক আসছে, আর এখানে আমার ফন্ট দেওয়া নাই। ধরেন আমি যে ফন্ট দিলাম হচ্ছে ওএমজি দিলাম। এখন যদি আমি টাইপিং করি, দেখেন আমার কিন্তু অটোমেটিক কিন্তু আমার এখানে ফন্ট ক্যামব্রিয়া চলে আসছে। আমার এখানে প্রথমে দেওয়া ছিল সোটনি এমজে, আচ্ছা কিছুই দেওয়া ছিল না, আমি দিলাম যে সোটনি ওএমজি দিলাম। দেওয়ার পরে আমি যখন টাইপিং করতে যাচ্ছি, আমার এখানে চলে আসছে ইংলিশ লেটার চলে আসছে, এবং এখানে আমার ফন্ট চেঞ্জ হয়ে ক্যামব্রিয়া চলে আসছে। এটা অনেকের ক্ষেত্রেই হতে পারে। অনেকে এই প্রবলেমটা ফেস করে যে আমি যখনই আমি যে ফন্টে নিই না কেন আমার ফন্টটা চেঞ্জ হয়ে ইংলিশ হয়ে যায়। তো সেটা হয় আমাদের লেআউট এবং ফন্টের মিক্স আপের কারণে। আবার ধরেন যে আমি এখান থেকে ইউনিকোড নিলাম, আমার এখানে সোটোনিয়াম যে ফন্ট দেওয়া আছে এটা আনসি ফন্ট, আমি না জানার কারণে বা আমি ভুলবশত এটা সিলেক্ট করার কারণে যেটা সমস্যা হয়েছে। এখন যদি আমি কিছু লিখতে যাই, আমার এখানে আমি লিখতেছি একটা, হয়ে গেছে একটা, এখানে আমার ফন্ট আছে সোনার বাংলা চলে আসছে। আমি লিখতে চাচ্ছি সোটোনিয়াম যে, কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে অন্য ফন্ট চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের লেআউট ভুলে যাওয়া বা ফন্ট আনসি ইউনিকোড ফন্ট মিক্স আপ। তারপর হচ্ছে ভুল ফন্ট নেওয়া। এই ভুল ফন্ট এটার সাথে প্রায় সামঞ্জস্য আছে কথাটার সাথে। ভুল ফন্ট হচ্ছে আমার এখানে ফন্ট দরকার একটা, আমি নিলাম আরেকটা। আমার দরকার এখন এখানে এখানে যেহেতু আমি ইউনিকোড সেট করলাম, আমাকে নিতে হবে সোটোনি ওএমজে, কিন্তু আমি নিয়ে ফেলছি সোটোনি এমজে। তখন আর সেম প্রবলেমটা হবে, তখনও সেম প্রবলেমটাই হবে। তাহলে শিফট কি এর ভুল ব্যবহার। শিফট কি এর ভুল ব্যবহার সেটা হচ্ছে আমরা যখন এই আমাদের এই, বাংলা বর্ণের দ্বিতীয় যে বর্ণটি মানে যেমন ক খ দুইটা বর্ণের পাশাপাশি, তো আমার দ্বিতীয় বর্ণ হচ্ছে খ বা উপরের বর্ণ, আমাদের কিবোর্ড সেটা উপরে থাকে। তো উপরের বর্ণ লেখার সময় আমরা কি করি, শিফট কি ব্যবহার করি। এখন দেখা গেছে আমি একজন নাম লিখলাম যে কালাম, আমি কালাম লেখার সময় আমি যদি এই যে ক লেখার সময় আমি জে তে প্রেস করব, কিন্তু আমি যদি শিফট জে প্রেস করি তাহলে হয়ে গেল খালাম, ঠিক আছে। আমার মাথায় আছে ক, কিন্তু আমি প্রেস করার সময় আমি শিফট সহ প্রেস করে ফেললাম, তাহলে হয়ে গেল খালাম। এটা হয়তো আমাদের অনেক সময় নজরে নাও আসতে পারে, আমি লিখে চলে গেলাম সামনের দিকে, কিন্তু এটা হয়তো নজরে নাও আসতে পারে। এই ধরনের সমস্যাগুলো হতে পারে, কারণ যেহেতু আমাদের লেখার ক্ষেত্রে অনেক সময় শিফট ইউজ করতে হয়। তো আমরা কখনো আমরা জেনে বুঝে শিফট ইউজ করি, কখনো আমাদের ভুলবশত শিফট ইউজ করা হয়। তারপরে মনে করেন যে আমি লিখবো শনিবার, তালিবাসু লেখার সময় আমার এম বাটনের সাথে শিফট ব্যবহার করতে হয়, আমি শিফট না চেপে আমি লিখে ফেললাম এরকম, হয়ে গেল মনিবার। তো এই শিফটের ব্যবহারটা আমাদের মানে অনেক সময় হয়তো এরকম দু একটা মিস্টেক হইতে পারে। যদি এমন কিছু হয়, ধরো আমি এখন পুরো পুরো লেটারটা এভাবে পুরোটাকে মানে ডিলিট না করে বা ব্যাকস্পেস না দিয়ে আমি জাস্ট আমার কিবোর্ড থেকে যে লেফট অ্যারো কি আছে, আমি অ্যারো কির মাধ্যমে আমি এটাকে
সিলেক্ট করবো যে মটাকে আমি কি করব, এখন ময়ের কাছে এসে কার্সরটা ময়ের কাছে আসছে, আমি শিফট কি চেপে ধরে আমি লেফট এরো একটা প্রেস করলাম, মটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি শিফট এম দিয়ে তাদের পাশে লিখে দিলাম। আমার পিছন দিক থেকে সবগুলো আমার এভাবে আমার মুছে দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট কি করব, আমি কার্সরটাকে এই বর্ণের কাছে নিয়ে আসবো, নিয়ে এসে শিফট কি চেপে এরো বাটন প্রেস করলে আমার লেখা শব্দটা মানে অক্ষরটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর আমি জাস্ট অক্ষরটা লিখে নিব, ডিলিট করার কোনো প্রয়োজন নেই। তো এটা গেল আমার শিফট কি এর ভুল ব্যবহার। তারপর আসলে হসন্ত এর ভুল ব্যবহার, যুক্ত বর্ণ ভুল লেখা। হসন্ত আমরা অনেক সময় এই আমরা বুঝতে পারি না যে হসন্তটা আমরা কোন জায়গায় দিব, এটা আমাদের অনেক সময় হয়তো বা মনে থাকবে না। আমি লিখলাম বাস্তবতা, এখন দন্ত্যা ত লেখার সময় আমি দন্ত্যা দিব, দিব, হসন্ত দিব। হ্যাঁ, এখন এই জায়গায় হসন্ত দিলে আমার এটা কখনোই হবে না। আমি যদি এরকম লিখি, আমি দন্ত্য লেখার পর হসন্ত দেওয়াতে আমার এটা তয়ব হয়ে গেছে, কিন্তু আমার দিতে হবে দন্ত্য পরপর দিতে হবে হসন্তটা। হসন্ত সঠিকভাবে দিতে না পারলে আমাদের শব্দগুলো নষ্ট হয়ে যাবে। আর যুক্ত বর্ণ ভুল লেখা কি, আমি জানি হসন্তটা আমি কোথায় দিব, কিন্তু আমি এই যুক্ত বর্ণের মানে গঠনটা জানি না। আমি লিখবো ধরেন বঙ্গাব্দ, আমি বঙ্গাব্দ লিখবো, কিন্তু আমি এখানে আমার যুক্ত বর্ণ দুই জায়গায় আছে। এখন আমি জানি না যে বঙ্গাব্দ কিভাবে লিখতে হয়। তাহলে বঙ্গ প্রথম হচ্ছে যে ওম হসন্ত গ, এটা এটা অনেক সময় এইভাবে লেখার প্রয়োজন হতে পারে। আমি যদি এটা ইউনিকোডে টাইপিং করি, এটা আরো একটা লেআউট আছে, এই উময় গটার আর একটা লেআউট আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে মানে এই শব্দ এই অক্ষরটাও থাকবে, তার সাথে গটা যুক্ত হবে। আচ্ছা, এখানে যুক্ত হয়ে যাচ্ছে, মানে উমটার সাথে গটা থাকবে কিন্তু এই লেআউটটা আসবে না, এরকম একটা শব্দ আছে। তা আমি এখন লিখবো হচ্ছে বঙ্গাব্দ। এখন এইখানে এই উময় গ দেওয়ার পরে আমি আকার দিলাম, কিন্তু আমি যদি এরকম করে ফেলি যে ব, যদি এরকম দিয়ে ফেলি তাহলে কিন্তু আমার মানে না জানার কারণে যুক্ত বর্ণটা কিভাবে হবে না জানার কারণে আমার ভুল হতে পারে। আবার বয় দিলাম যে আমি এটা না দিয়ে আমি দিলাম যে এটা। তো এরকম আমাদের যুক্ত বর্ণগুলো জানতে হবে। তারপরে আছে কি কার, ফলা, মাত্রা, ভুল টাইপ। আমরা যখন ফোনে টাইপিং করি, আমরা কোনো বর্ণ লেখার পরে কিন্তু আমরা কার চিহ্ন দিতে পারি, যেমন আমাদের। এই যে এখানে আমাদের লিখলাম, এখানে দয়ের আগে যেই একার আছে এটা আমরা কিন্তু ফোনে যখন টাইপিং করি বা অবরোধে কিন্তু একারটা পরে দিতে হয়, মানে একারের বিষয়টা আসলে পরে, আগে দটা চলে আসে, কিন্তু এখানে আগে দিতে হবে একার। এইভাবে একার দিতে হবে, তারপরে দ দিতে হবে, একার, তারপরে বর্ণ।
এইভাবে মানে আমাদের বর্ণের পরে কোন কার হয় এবং বর্ণের আগে কোন কার হয় সেটা বুঝে আমাদেরকে আগেরটা আগে দিতে হবে, পরেরটা পরে দিতে হবে। এটা হয়ে গেল আমার ওকার। প্রথমে একার একটা বর্ণ দিলাম, তারপরে একটা আকার দিলাম, এটা হয়ে গেল যে ওকার। এখন আমি যদি বলি যে আমি ক দিব তারপর ওকার দিব, এমন কোনো ওকার সরাসরি কোনো ওকারের কোনো কার আমার চিহ্ন আমাদের নাই। সেজন্য যেটা করতে হবে, আগে একা তারপরে বর্ণ তারপরে আকার, এভাবে দিলে আমাদের ওকার হয়ে যাচ্ছে, ক ওকার। এটা হচ্ছে আমাদের কার চিহ্নের সঠিক ব্যবহার। তারপরে ফলা, মনে করেন আমি লিখবো যে এই যেমন রফলা, ক্রয়, ক দিব তারপরে রফলা দিব। দেখেন এখানে আমি ক লেখার পরে যদি রফলা দিই, আমার এটা এইভাবে আসতেছে। আবার যদি আমি ক দিয়ে একটা হসন্ত দিয়ে ব্যাক স্পেস এসে যদি রফলা দিই, এইভাবে আসতেছে। আমাদের মূলত লেখা হয় বেশিরভাগ ক্ষেত্রে এটাই, এটার খুব একটা ব্যবহার নাই। কিছু কিছু বইয়ে ছোটদের বইয়ে পাওয়া যায় এরকম রফলা, তারপরে জফলা, সাহায্য, সহ্য, সাহায্য। তো জফলাটা সচরাচর তেমন কেউ ভুল করে না, এটা ঠিক মতো হয়। তবে এই কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই মানে এগুলা তেমন আপনি লিখবেন যে যেমন কর্ম, কর্ম লিখে ক ম তারপর হচ্ছে রেপ। এখন যদি আমি এমন দিই, এটা কিন্তু কর্ম হয় নাই, আমার রেপ চলে আসছে কিন্তু ক এর উপরে। আর আমরা জানি যে যেই বর্ণের উপরে রেপ থাকে তার রটা তার আগে উচ্চারণ হয়। তাহলে কর্মটা লেখার সময় আমি আগে ক দিব, তারপরে ম দিব, তারপরে রেপ দিব। আবার এই একই কাজটা যদি আমি যদি ইউনিকোডে করি, এটা যদি আমি ইউনিকোডে করি তাহলে দেখেন ক দিলাম, র দিলাম, হসন্ত দিলাম, তারপরে ম দিলাম, দেখেন কর্ম হয়ে গেছে কিন্তু। তবে কর্ম হইলেও এখানে আমার রেপটা আসছে কিন্তু একদম ময়ের একদম শেষ মাথায়, আর এখানে আসছে ময়ের মাঝামাঝিতে। আমি এটা একটু জুম করি, এখানে আছে ময়ের এই মাঝ বরাবর, আর এখানে আছে ময়ের একদম শেষের দিকে। এটা আমি লিখলাম কি হবে, ক র হসন্ত ম, আবার সেম লেখাটা ক ম রেপ, তাও কিন্তু হবে। মানে এখানে যেভাবে লিখছি এখানেও এভাবেও হবে, আবার ক দিলাম, র হসন্ত ম, র হসন্ত মানে হইতো রেপ। তবে এই যে টাইপিংটা, এটা কিন্তু আপনি এই যে মানে কিছু কিছু অনলাইনে কিছু কিছু ক্ষেত্রে এইভাবে লেখা যায় না, এটা ভেঙে যায় এই ইউনিকোড টাইপিং এর সময়। যেমন পর্যন্ত, আমরা এইভাবে লিখি পর্যন্ত, আবার প লিখে র হসন্ত জ, না এখন জটা চলে আসবে যেহেতু র আছে, জর সাথে রেপ দিতে গেলে জ রেপ ন তো। কিন্তু এই পর্যন্ত লেখাটা আমি দেখলাম যে বিশেষ করে কিছু কিছু মানে অনলাইনে কিছু কিছু ক্ষেত্রে এটা লেখা যায় না, এটা ভেঙে যাবে। আর যে যখন লেখার একান্ত লিখতে হবে তখন সেটা কি করব, আমরা নোটপ্যাডে নিজে লিখে নিতে পারি। আমরা নোটপ্যাডে লিখে নিব, লিখে নিয়ে আমরা কপি পেস্ট করে দিব। এটা হচ্ছে শুধুমাত্র ইউনিকোডের বেলায়। তবে বিজয় ক্লাসিকে আবার এই সমস্যাটা হবে না। তারপরে মাত্রার ভুল টাইপ যেটা হয়, মাত্রা এই যেমন অনেকে আমরা যেটা করি, আমি অনেক এই বিষয়টা খেয়াল করছি যে মাত্র লেখার ক্ষেত্রে 50 টাকা মাত্র, ধরেন যে আপনি একটা মানে টাকার অ্যামাউন্ট জমা দিবেন, ব্যাংকে জমা দিবেন। হ্যাঁ, তো মাত্র লেখার ক্ষেত্রে আমাদের এই যে বর্ণটা, এটা কিন্তু
স্বরবর্ণ এ এর মতো উপরে মাত্রা আছে। অনেক সময় যেটা অনেকে করে এখানে এইভাবে দিয়ে দেয়। কারণ এটা আমাদের তয় রফালাটা কিন্তু দেখতে এ এর মতো। কিন্তু আমাদের বুঝতে হবে এটা কিন্তু এ নয়, এটা হচ্ছে তয় রফালা। যার কারণে এটা উপরে মাত্রা আসছে। তো এই ধরনের অনেক অনেক শব্দ তৈরি হবে যেটা আমার উপরে মাত্রা দিতে হবে, মাত্রা ছাড়া সেটা অন্য বর্ণ হয়ে যাবে। প্রিকার পোস্ট মানে আমাদের এই যে যেটা আমি একটু আগে যে এখানে বললাম যে এটা আমার প্রিকার, এটা হচ্ছে পোস্টকার। এটা এটা প্রথমেরটা, এটা শেষেরটা। মানে আমাদের কোন কার কখন দিব সেটা আমাদের বুঝে নিতে হবে। ভুল স্থানে স্পেস দেওয়া। আমরা অনেক সময় যখন একটা লেখা লিখি আমাদের স্পেসটা কিন্তু ভুল জায়গায় পড়ে যায়। যেমন আমি লিখব ততক্ষণ পর্যন্ত, ততক্ষণ ততক্ষণ পর্যন্ত। আমি ততক্ষণ পর্যন্ত লিখলাম, এটা লিখলাম, আমি একটা শব্দ লিখলাম, লিখে তারপর আমি স্পেস দিলাম। ততক্ষণ পর্যন্ত এই শব্দটা লিখে আমি স্পেস, কিন্তু এখানে আমার শব্দটা এই জায়গায় আমার একটা স্পেস হবে। আমাদের সামনে এরকম অনেক শব্দ আসবে যেটা মানে যেটাতে স্পেস হবে। আবার কিছু শব্দ আছে এরকম, ধরেন এই যেমন ধরেন এই যে আগামীকাল ক্লাসে আসবে খাতা কলম সহ। হ্যাঁ, আমি লিখলাম যে আগামীকাল ক্লাসে আসবে খাতা কলম সহ। এখন দেখেন আমার কোথায় কোথায় আমি এই ভুল স্পেস দিয়েছি দেখি একটু। যেমন আগামীকাল, অনেক সময় যেটা লিখে অনেকে লিখে আগামী তারপরে কাল লিখে। ক্লাসে আসবে খাতা কলম সহ। এই খাতা কলম, খাতার সামনে কমা তো হবেই, এই কলম সহ এখানে কোনো স্পেস হবে না। আমরা অনেকে হয়তো এখানে স্পেস দিয়ে দিই, কিন্তু এখানে স্পেসটা হবে না, এটা হবে যে একসাথে খাতা কলম সহ। আবার আগামীকাল, এখানে স্পেস হবে না। আগামীকাল এটা পুরোটা একশো শব্দ হবে। আবার এখানে খাতা কলম সহ, এখানে খাতা কমা তারপরে কলম সহ, এটা এইভাবে স্পেস হবে না, স্পেস ছাড়া লিখতে হয়। এটা হচ্ছে আমাদের সঠিকভাবে আমাদের বুঝতে হবে আমরা কোন জায়গায় স্পেস দিব, কোন জায়গায় স্পেস দিব না। দ্রুত টাইপ করতে গিয়ে কি মিসিং। হ্যাঁ, যেটা এই যে আমি এখানে কিন্তু এই যে দ্রুত টাইপিং করতে গিয়ে কিন্তু মিসিং হয়েছে। আমি লিখবো একটা, হয়ে গেছে আরেকটা। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে যে ধরেন লিখবো যে বাংলাদেশ। এখন এখানে লেখার সময় কি হয়েছে, আমি শিফট বি প্রেস করলাম, কিন্তু আমি শিফট বি না দিয়ে শিফট, আমার কোনো কারণে শিফট দেওয়া হয় নাই, শুধু বি দিলাম, তাহলে কি হচ্ছে, বাংলাদেশ হয়ে গেছে। হ্যাঁ, আমার দ্রুত টাইপিং করতে গিয়ে শিফটে চাপ পড়ে নাই, তাহলে হয়ে যাবে যে বাংলাদেশ। তাহলে আমাকে অবশ্যই শিফট চেপে বি প্রেস করতে হবে, বাংলাদেশ। তো এরকম অনেক সময় হতে পারে, আমাদের শিফট কি মিসিং হতে পারে, দ্রুত টাইপিং করতে গিয়ে কি মিসিং। তারপরে কপি পেস্ট করলে অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাওয়া। আমরা অনেক ডকুমেন্ট অনলাইন থেকে যখন ডাউনলোড করি, বিশেষ করে যদি সেটা এই আনসি ফন্টের হয়ে থাকে, যে কেউ আমাকে একটা ফন্ট ইমেল করলো, সেটা আমি মানে অফিসিয়াল ডকুমেন্ট হতে পারে, তো সেটা ওপেন করলে কি হয়, ফন্ট গুলো এলোমেলো হয়ে যায়। যেমন আমি এখানে দেখাই, এই ফন্ট গুলোকে আমি এলোমেলো করে দেখাই। এই যে এরকম হয়ে যাবে, ঠিক আছে। যখন এগুলো ইউনিকোড হওয়াতে এগুলো কিন্তু এলোমেলো হয় নাই। আর এটা আমাদের ক্লাসের মধ্যে বলা হয়েছিল যে ইউনিকোড ফন্ট ভাঙে না, ইউনিকোড ফন্ট হলে ঠিক থাকে। যেমন আমি এগুলা কিন্তু ভেঙে গেছে, এটা আনসি ফন্ট, এটা সুটোনিয়াম যে ফন্ট সেজন্য ভেঙে গেছে, আর এটা হচ্ছে ইউনিকোড ফন্ট সেজন্য ভাঙেনি। আচ্ছা, তো যেটা হয় যে আমরা যখন কোনো ডকুমেন্ট অনলাইন থেকে বা ইমেল থেকে যখন ডাউনলোড করি, তখন অনেক সময় দেখা যায় আমাদের এই ফন্ট প্রবলেমটা হয়।
বিশেষ করে আনসি ফন্ট হলে এই ধরনের সমস্যাটা হতে পারে। তখন কি হয়, সবগুলো পুরো ডকুমেন্ট এইভাবে এলোমেলো হয়ে যায়। তখন যেটা করতে হবে, সেটা ২ টা কারণে হতে পারে। যে যখন এই ডকুমেন্টটা সেভ করা হয়, এই সেভের একটা অপশন থাকে যে ফন্ট সহ সেভ হবে। তখন তখন হবে কি, যে কম্পিউটারে ফাইলটা ডকুমেন্টটা ওপেন হবে সেখানে ফন্ট না থাকলেও ফন্ট শো করবে। সেটার একটা সেভ করার একটা অপশন থাকে। সেভের মাধ্যমেই সে ফন্টটা কপি হয়ে যায়। যদি এমন হয় তাহলে আমরা যেটা করব, কন্ট্রোল এ প্রেস করব, করে আমরা জাস্ট আমরা ছোট নিয়ম দিয়ে ফন্টটা আমরা দিয়ে দিব। তাহলে আমাদের ডকুমেন্টটা পূর্বের জায়গায় ফিরে আসবে। তারপরে আপনি যদি ধরেন একটা পিডিএফ, আপনাকে কেউ একটা পিডিএফ দিল, আপনি সেটাকে পিডিএফটাকে আপনি ওয়ার্ডে কনভার্ট করলেন। ওয়ার্ডে কনভার্ট করলে কিন্তু অবশ্যই ফন্ট ভেঙে যাবে যদি সেটা আনসি ফন্ট হয়ে থাকে। এই আপনার ইউনিকোডের কোনো ফন্ট হলে সেটা হয়তো ভাঙবে না, কিন্তু আনসি ফন্ট হলে অবশ্যই ভেঙে যাবে। আর সে ভেঙে গেলে সেটা আপনি এই এটা আপনি তখন এই কন্ট্রোল এ প্রেস করে আপনি এখানে শুধু নাম দিয়ে ফন্ট দিবেন, তাও কিন্তু মানে সেটা ফিক্স হবে না। সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ফিক্স করতে হবে, অথবা আপনি এই সেটাকে কপি করার আগে, মানে সরি, এই পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করার আগে সেটাকে আপনি জেপিজি করে নিতে হবে। পিডিএফটাকে জেপিজি তে কনভার্ট করা এখন খুবই ইজি। অনলাইনে খুব ফ্রি টুল, অনেক ধরনের ফ্রি টুল আছে। পিডিএফ টু জেপিজি, জেপিজি করে তারপর সেটাকে আপনি গুগল স্ক্যান করে, গুগল লেন্সের মাধ্যমে স্ক্যান করে টেক্সটটাকে কপি করবেন। কপি করে সেই টেক্সটটা আপনি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে দিতে পারেন, তখন সেটা ইউনিকোড হয়ে যাবে। আর যদি বলেন যে না, আমি ইউনিকোড না, আমি বিজয় মানে আনসি ফন্টে চাচ্ছি, ছোট নিয়ম দিতে চাচ্ছি, তাহলে সেটা ক্ষেত্রে একটা অনলাইন কনভার্টার আছে, আমি একটু দেখাচ্ছি। আমি কিন্তু এটা প্রমোট করতেছি না, আমি জাস্ট আমি নিজে পার্সোনালি ইউজ করি তাই দেখাচ্ছি। একটা একটা ওয়েব টুল আছে। আমি এই পাশে ইউনিকোড লেখাগুলো কপি করার পর এখানে দিয়ে দিব, দিয়ে জাস্ট এই বিজয় ক্লিক করব, এখানে বিজয়টা চলে আসবে। এবার এখান থেকে আমি কপি করব, কপি করে আমি আমার ওয়ার্ড ডকুমেন্টে পেস্ট করে দিব। তাহলে আমার পুরো ডকুমেন্ট, পুরো লেখাটা আমার এই সোটোনিয়াম দিয়ে ফন্ট বিজি ক্লাসিকে হয়ে যাবে। তো এই কনভার্টারটা সরকারি ওয়েবসাইটেও আছে, তবে সরকারিতে ফন্টের মধ্যে কার চিহ্নগুলো ভেঙে যায়, যে বিশেষ করে রফলা জফলা এগুলো সঠিক জায়গায় থাকে না। সেই জন্য সরকারি সেই টুলটা আমি ইউজ করা বন্ধ করেছি। এটা আগে ইউজ করতাম, বর্তমানে আমি এই টুলটা ইউজ করি। এটার নাম হচ্ছে বাংলা প্লাস। এটা খুব ভালো একটা মানে কনভার্টিং টুল, ইউনিকোড থেকে বিজয়, বিজয় থেকে ইউনিকোড। আর এখান থেকে কনভার্ট করলে কোনো ফন্ট ভাঙে না, বা কোনো রফলা জফলা যেগুলো আগে সমস্যা ছিল সেটাও কোনো সমস্যা হয় না। খুব সুন্দরভাবেই কিন্তু কনভার্ট করা যায়। তো আমরা সেইভাবে একটা পিডিএফ ফাইল থেকে প্রথমে এখানে একটু আপনাকে প্যারা নিতে হবে, এইটুকু প্যারা অবশ্যই নিতে হবে যেহেতু আপনি ফ্রিতে কাজটা করবেন। পিডিএফ কে জেপিজি করব, জেপিজি করে সেই জেপিজি ফাইলটাকে আমি গুগল স্ক্যান করে আমি লেখাটা কপি করব, কপি করে আমি এখানে দিয়ে দিব, এখানে পেস্ট করব, করে বিজয় ক্লিক করে আমি এখান থেকে কপি করে নিয়ে আমার ওয়ার্ড ডকুমেন্টে দিয়ে দিলাম, বাস হয়ে গেল আমার ইউনিকোড টু বিজয়। আর আমার সেক্ষেত্রে ফন্টও ভাঙলো না, লেখাটা ঠিকঠাক মতো আমি ছোট নিয়ম যে ফন্টই করে নিতে পারতেছি। এইটুকু কষ্ট তখন আমাকে করতেই হবে। এটা গেল আমার কপি পেস্ট অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাওয়া। অবশ্য এক্ষেত্রে আমাকে অ্যালাইনমেন্ট আমি নিজে নিজে ঠিক করে নিতে হবে ম্যানুয়ালি, যেহেতু আমি এটা কপি করে আনছি লেখাটা। আমি পিডিএফ এ যেভাবে আছে সেভাবে আমাকে পুনরায় এটাকে আবার অ্যালাইনমেন্টটা করে নিতে হবে। তারপরে আসেন যে কিবোর্ড ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। আচ্ছা, কিবোর্ড ল্যাঙ্গুয়েজ চেঞ্জ সেটা গতকালকে একবার আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে আমরা টাইপ করতে গিয়ে হঠাৎ একটা সময় যেটা হয়, আমরা এই বিশেষ করে যখন শর্টকাট কি ব্যবহার করি, ভুলবশত ধরেন আমার আমার এখন কিন্তু কিবোর্ড চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এই পাশে কিন্তু একটা পপ আপ আসছিল। আমি যদি এখন লেখার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না। দেখেন আমার এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখন আমি ফন্ট দিতে চাই, আমি ছোট নাম দিয়ে দিলাম, এখানে বিজয় ক্লাস দিলাম। এখন যদি আমি লেখার চেষ্টা করি যেমন আমাদের, দেখেন হবে না কিন্তু। আপনি এখন যতই চেষ্টা করেন আপনি আনসি ফন্টে কিছুতেই লিখতে পারবেন না, যতবারই আপনি ফন্ট দিবেন। হ্যাঁ, এই এই অবজেকশনটা আমরা অনেক পাই যে ভাই আমি যতবারই ছোট নিয়ম দিয়ে ফন্ট দিচ্ছি, বিজয় ক্লাসে দিচ্ছি, কিন্তু আমার কিছুতেই বাংলা আমি লিখতে পারতেছি না।
বাংলা লিখতে চাইলে আমার ইংলিশ হয়ে যাচ্ছে এবং ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সমস্যাটা আপনি কমন একটা সমস্যা ফেস করবেন টাইপিং করতে গেলে। এটার কারণ হচ্ছে আমাদের যেই কিবোর্ড লেআউট সেটা হচ্ছে ইংলিশ ইউএস। তো এই মুহূর্তে আমার সেটা ইংলিশ ইউএস নাই, সেটা আমার বাংলা হয়ে গেছে। কিভাবে বাংলা হয়েছে? আমার যে শর্টকাট কি আমি ব্যবহার করতে গিয়ে উইন্ডো কি সাথে স্পেস বার প্রেস করছি আমি। দেখেন আমি আবার দিব, এটাকে আমি আবার ঠিক করে নিই। উইন্ডো প্লাস স্পেস, দেখেন এই পাশে একটা পপআপ চলে আসছে কিন্তু। এখন আমার এখানে ফন্ট ঠিক হয়ে গেছে দেখেন। আবার আমি উইন্ডো প্লাস স্পেস দিব, আবার এখানে কি আসছে? এটা ব্রিন্ডা বডি সিএস। আবার উইন্ডো প্লাস স্পেস দিব, আবার ছোট নিয়ম যে আসছে, এই যে এদিকে একটা পপআপ আসছে কিন্তু আমার এই জায়গাটায়। দেখেন এই যে এটা, ঠিক আছে? এটা এখানে বাং, হ্যাঁ, ব জহলা, ওই সরি, ব আকার বা অনুসার বাং, ওটা ইএনজি ইন। এটা হচ্ছে আমার কিবোর্ড লেআউট চেঞ্জ হওয়ার কারণে আমার এখানে যতবারই আমি ছোট নেম দিয়ে ফন্ট দিচ্ছি আমার ফন্ট কিন্তু থাকছে না, বারবার কিন্তু ইংলিশ ফন্টে চলে যাচ্ছে। যখনই এমন কিছু হবে আপনি আপনার কিবোর্ড থেকে উইন্ডো কি প্লাস এই যে এটাকে বলা হয় উইন্ডো কি, ঠিক আছে? এটার সাথে আপনার দিতে হবে এই স্পেস বার। দেখেন উইন্ডো স্পেস বার, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি আর এই পাশটায় আপনি একটু খেয়াল করবেন, এখানে একটা পপআপ আসে, এই জায়গায় একটা পপআপ চলে আসবে, উইন্ডো স্পেস বার, ঠিক আছে? তাহলে এটা প্রেস করার কারণেই কিন্তু আপনার এই যে যখন, আর এদিকে খেয়াল করেন এদিকে কিন্তু বাংলা হয়ে গেছে, কিন্তু বাংলা হলেও এটা কিন্তু আমাদের বিজয় 52 যে লেআউট সেটা লেআউটে কিন্তু বাংলাটা হয় নাই। যার কারণে তখন আমরা এইটা আসলে আমরা কখনোই বাংলা লিখতে পারবো না। আমাদের অবশ্যই ইংলিশ ইউএস, এই যে কোয়ার্টি কিবোর্ড, এটাকে বলা হয় কোয়ার্টি কিবোর্ড লেআউট, ঠিক আছে? এটা আমরা আপনার নাম শুনতে জানি না। কোয়ার্টি বলার কারণ হচ্ছে QWERTY, এই বর্ণগুলোকে নিয়ে বলা হয়েছে কোয়ার্টি কিবোর্ড। যখনই আমাদের এই কোয়ার্টি কিবোর্ড লেআউট থাকবে আমরা তখনই আমরা বিজয় বায়না দিয়ে আমরা কাজ করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের কিবোর্ড ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাওয়া। সর্বশেষ আসেন সেনিটি চেক না করা। আমরা একটা ডকুমেন্ট টাইপিং করলাম, 2 পেজ 3 পেজ 4 পেজ 5 পেজ যত পেজই হোক, আমরা একটা আমরা ডকুমেন্ট টাইপিং করলাম, করার পরে আমরা চেক করলাম না। আমরা এই আমাদের ক্লায়েন্ট বলেন বা অফিসের বস বলেন, যাকে আমরা সেটা সাবমিট করব, সাবমিট করার আগে অবশ্যই আমাদের চেক করে নিতে হবে। আমরা যখন পরীক্ষা দিই, কলেজ বা ভার্সিটি স্কুল যখন পরীক্ষা দিই তখন কি করি? খাতা জমা দেওয়ার আগে আমরা চেক করি যে কোথাও কোনো ভুল আছে কিনা, কোথাও কোনো অ্যান্সার মিসিং আছে কিনা, থাকলে সে ছোটখাটো অ্যান্সার মিসিং থাকলে সেটা আবার লিখে দিলাম, বা কোথাও ভুল থাকলে সেটা আমরা আবার সংশোধন করে দিলাম। এটাকে বলা হয় সেনিটি চেক। এই সেনিটি চেক না করে আপনার ডকুমেন্ট কোথাও সাবমিট করবেন না, অবশ্যই সেনিটি চেক করে নিতে হবে। যদি কোথাও ভুল থাকে সেটা ভুলটা তো আমরা সংশোধন করে তারপর আমরা আমাদের ডকুমেন্ট সাবমিট করব। তো এই ছিল আমাদের বিজয় 52 টাইপিং কোর্স। আপনারা যারা এতদিন সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা আজকে এতটুকু।